বিশ্বকাপে একরকম অপ্রতিরোধ্য ফুটবল খেলেই সেমিতে এসেছিল ফ্রান্স স্পেনের বিপক্ষে। অনেকেরই ফেভারিট ছিল দিদিয়ের দেশমের দল, কিন্তু টুর্নামেন্ট জুড়ে অবিশ্বাস্য ফুটবল খেলা ফ্রান্সকে সেমিফাইনালে খুঁজেই পাওয়া যায়নি কাল রাতে। দুর্দান্ত নৈপুণ্য দেখানো স্পেনের কাছে 2-0 গোলে হেরে শেষ চার থেকে বিদায় নিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর আজ দ্বিতীয় সেমিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়াই তাদের সামনে ইংল্যান্ড। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে ন্যাশনাল টিম স্টার তপু বর্মন। প্লিজ ওয়েলকাম অনস অ্যাগেইন টু এক্সপার্ট টেবিল। খেলা যতটা আশা করেছিলেন ততটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, অর্থাৎ স্পেনকে অনেকেই বলেছিল জিতবে, তবে সংখ্যায় বোধহয় বেশি ছিল যারা বলেছিল ফ্রান্স এই ম্যাচটাই জিততে পারে। তাদের অ্যাটাকিং লাইন ভার্সেস স্পেনের ডিফেন্স লাইনের একটা লড়াই, সেই লড়াইয়ে জিতেই গেল না, সেই লড়াই স্পেন তো জিতে গেল। এবং স্পেন আসলে যদি ডিফেন্সিভলি দেখেন, আসলে তাদের যেই মানে অর্গানাইজেশন ছিল, স্পেশালি টোটাল টিম ডিফেন্ডিং এ আমার মনে হয় বেটার দেন ফ্রান্স। এর জন্য আসলে আপনার যদি চিন্তা করেন ওয়ার্ল্ডের বেস্ট সব ফরওয়ার্ডদের এগেনস্টে আসলে তারা খেলেছেন, স্পেশালি ওয়ার্ল্ড কাপের স্টেজে। তারা হয়তো ইচ আদার খেলে ক্লাব লেভেলে, কিন্তু আসলে স্পেন ডিড ভেরি 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 গুড জব, স্পেশালি ডিফেন্সিভলি। এর জন্য আসলে তাদেরকে স্টপ করে দেয়, স্পেশালি অলিসেকেও আপনার উঠাইতে হয় একদম। আপনি ধরেন ডেম্বেলে, এমবাপে, বার্কোলাকেও উঠাই নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা আসলে কতটা পরিমাণ মানে স্যাক্রিফাইস করেছে কালকে ম্যাচের জন্য। আসলে তারা জানে যে আমরা অফ দ্য বলে আমাদের ডিউটিটা কি, অন দ্য বলে তো ডেফিনেটলি তারা বেস্ট, কিন্তু আমার কাছে একটা গোল করতে পারেনি শেষ পর্যন্ত। কেন পারেনি আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা একটু স্ট্যাট দেখে যদি শুরুটা করি, যদিও যারা খেলা প্রত্যেকেই দেখেছেন তারা হয়তো খেলার ভেতরের কথা বেশি শুনতে চাইবেন, আমরা বলবো তাই। তবে ওভারঅল স্ট্যাট বলছে বল পজিশনে কিন্তু খুব একটা পার্থক্য নেই দুই দলের, 49-51। টোটাল শটসও কাছাকাছি 10-9। বিগ চান্সেস যদি ক্রিয়েট বলি, সেখানে স্পেনই ক্রিয়েট করতে পেরেছে এই জায়গাটাই ফ্রান্স তারা ধরা। আর স্বাভাবিকভাবে পাসে তো 502-472, সেই জায়গায় কম্পাস একেবারেই দেয়নি ফ্রান্স। যদিও স্পেন বরাবরই অন্য দলের বিপক্ষে অনেক বেশি পাসে এগিয়ে থাকে, সেই জায়গায় কিন্তু দিয়েছিল। তবে এই যে চান্স ক্রিয়েট করা বা অন টার্গেট শট নেওয়া, এই জায়গাটাই ফ্রান্স কালকে ধরা খেয়েছে। না, আসলে তারা কিন্তু শট নিয়েছে, অন টার্গেটে ছিল না। কারণ আপনি যদি এমবাপের শটগুলো দেখেন, কালকে আসলে সেই রকমের স্পেসও পাচ্ছিল না কেউ। আসলে আমি বলবো যে আসলে অল অ্যাবাউট ডিফেন্সিভলি। কারণ তারা যেভাবে ধরেন, স্পেশালি অলিসে যখন বল পেয়েছে, দুইজন ডবল ডিফেন্ডিং, ট্রিপল ডিফেন্ডিংও তারা করেছে। আসলে তাদের একটা মানে তারা এনজয় করেছে আসলে অফ দ্য বল আসলে প্রেস করে। তো সেই ক্ষেত্রে বলবো যে আসলে যে সুযোগটা বিগত 6 ম্যাচে আসলে ফ্রান্স পেয়েছে, তার আমার কাছে মনে হয় যে 50% তারা গতকাল ম্যাচে পায়নি। এই ধরনের কঠিন পরীক্ষার মুখোমুখি তারা হয়নি বলেই কি এই ম্যাচটা একটা বাড়তি সমস্যা হয়ে গেল কিনা? না, আসলে এটা তো ধরেন একটা 50-50 ম্যাচ ছিল। এই জায়গায় হয়তো ফ্রান্সও জিততে পারতো, স্পেনও জিততে পারতো, কিন্তু ফ্রান্স কিন্তু আসলে এত সহজ টিমের সাথে খেলেনি। তারা কিন্তু মরক্কোকেও ফেস করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা মানে ওই ক্ষেত্রে আমি ওইটা ধরবো না। কারণ আপনার ফ্রান্স স্পেনের একটা কিন্তু লড়াই সবসময় চলে। তো সেই ক্ষেত্রে ফ্রান্স কালকে এক্সেপশনাল ভালো খেলেছে। এটা এগিয়ে দিয়েছে আসলে স্পেনকে। আমরা যদি একটু পেনাল্টি থেকে শুরু করি, অর্থাৎ 20 মিনিটের যে ঘটনা, যে জায়গায় লুকাস দিনিয়ে তিনি বুঝতে পারেননি ইয়ামালকে আঘাত করেছিলেন, সেই জায়গা থেকে দেখি যদি সিচুয়েশন ছিল এরকম, অর্থাৎ রিসিভ করেন তিনি প্রথমে লুকাস, তারপরে যান কাঁধ দিয়ে, আমরা পরের একের পর এক ফ্রেম দেখলে বুঝবো ঠিক এই জায়গায় 20 মিনিট হবে, সেখানে বুকে হাত নিয়ে তিনি টাচও করেছিলেন ইয়ামাল বলের দিকে, আমরা পরের ফ্রেমে দেখবো। আর তিনি বল নামছিলেন, যেহেতু বল নামছিল তিনি শর্ট করতে গেছেন এবং তারপর তিনি কিকটা করেছেন একেবারে গায়ে। আপনার প্রথম কিন্তু সে বলটা টাচ করে এবং ওই পর্যন্ত কিন্তু ইজ ফাইন। আসলে সে খেয়াল করেনি যে ইয়ামেল লাইক 5 মিটার দূর থেকে এরকম ভাবে তেড়ে আসবে, এটা আসলে সে বুঝতে পারেনি। এবং এটা অল অ্যাবাউট পেনাল্টি হওয়ার কারণ হলো আপনার তার বডিতে বলটা লাগে এবং বলটা লেগে কিন্তু ফ্রন্টে চলে যায়, তারপরে কিকটা হয়, এর জন্য পেনাল্টিটা দিয়েছে। আসলে এটা অনেক ধরনের কথা, অনেকেই অনেক ধরনের কনভারসেশন, অনেক কিছু এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু এটা অল অ্যাবাউট ইয়ামেলের শরীরে লেগে বলটা সামনে যাওয়াতেই পেনাল্টিটা দিয়েছে। বলটা আসলে মানে আপনি যদি হিসাব করেন, আসলে এটা আমার কাছেও প্রশ্ন আসতে পারে যে এটা কোন ধরনের পেনাল্টি। হাতেও কিন্তু লেগেছিল, তিনি হাতও দেখাচ্ছিলেন, আমরা দেখেছি। আসলে বলটা কিন্তু আসলে ধরে ইয়ামেল উইন করেনি, সে তার উপরে টাচ করেছে এসে খুব দ্রুত। আর বল যে হিসেবে নাম ছিল উনি সেই হিসেবে কিকটা নিয়েছিলেন। সুতরাং এখানে
মানে আপনার কাছে অতটাও যুক্তি না, এটা আসলে এটা অল অ্যাবাউট, আপনি যদি ক্রেডিট দিতে চান ইয়ামেলের ক্রেডিটটা দিতে পারেন, কারণ সে আসলে মানে আসলে সে ফেস করেছেন এই সিচুয়েশনটা, বলটা টাচ করেছে, টাচ করেছেন, এবং তার একটা সাহসিকতার ব্যাপার আছে এই জায়গায়, যে সে আসলে বলটা কি পাবে না, এটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার ছিল, কিন্তু সে স্ট্রেট কিছু না ভেবেই চড়ে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন একটা রেজাল্ট পেয়ে গেছে, পেনাল্টি পেয়ে গেছে। আসলে এটা মানে অনেকে অনেক ধরন ভাবে এটা নিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় কি তার এই জায়গায় বলটা লাগার কারণে বলটা ফ্রন্টে চলে যায়, তারপরে কিকটা হয়, এর জন্য মেবি পেনাল্টি। তখন কিকটার সঙ্গে বলটারও একটা ডিসটেন্স হয়ে গেছে, মনে হচ্ছে বল ছাড়া একটা কিক করেছেন, ফাউলটা হয়তো ইয়ামালও করে ফেলতে পারতেন যেভাবে তিনি এসেছিলেন, তো লাকিলি তিনি ওই জায়গায় যদি দিনে করেছেন। যদি একটু সেন্স খাটিয়ে যদি একটু বডিটা ঘুরে দিয়ে যদি ইয়ামেলের সামনের দিকে চলে যায়, তাহলে কিন্তু সেই ফাউলটা পেয়ে যায়। তারপর লাকিলি পেনাল্টি পেয়ে যায় স্পেন খুব দ্রুত, এবং ওয়ারজাবাল তিনি আসলে পেনাল্টি কিকটা নেন। আমরা সেই কিকটা যদি দেখি, খুব বেশি দেখার কিছু নেই, আসলে সেট আপটা করে ফ্রান্সের কিপার যেদিকে ঝাঁপ দিয়েছেন সেদিকেই কিকটা নিয়েছেন ওয়ারজাবাল, কিন্তু এত গুলির বেগে শটটা নিলেন যে আসলে ঝাঁপ দিতে দিতেই বল যায়। কিছু করার নাই, আপনার এরকম একটা স্টেজ, আপনারা তো আর্লি পেনাল্টি আপনি পেয়েছেন 20 মিনিটে, তো সেইখানে আপনার গোল তো দিতেই হবে। আপনি যদি ম্যাচকে ডোমিনেট করতে চান বা ম্যাচে লিড থাকতে চান, তাহলে এরকম সুযোগ তো হাতছাড়া কেউ করবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়ারজাবাল যেই কিকটা নিয়েছেন এবং যে পেজে মেরেছেন, এটা ছাড়া আর কোনো উপায় নেই। ওয়ারজাবাল বেস্ট ছিলেন এই সময়। হ্যাঁ, একটা সাইডে মারেন, কিন্তু আপনার জোরে মারতে হবে, বলে পেস থাকতে হবে, যেটা কি ওয়ারজাবাল খুব ভালোভাবে নেগোসিয়েশন করেছে। ওকে, আমরা সেকেন্ড গোলটা দেখি, যেটা পুরো করলেন দুর্দান্ত আরো একটা গোল, যে গোলের পর আসলে ফ্রান্স আর স্বপ্ন দেখেনি স্বাভাবিকভাবে, কারণ এটা একেবারে এই শেষ দিকে ছিল, এবং ক্রেডিট আমার মনে হয় যে দানি ওলমোকে দিতেই হবে। তিনি নিজে পড়ে যেও বলটা একটু সামনে তো পাঠিয়ে দিয়েছেন, মানে পরও আসলে বলটা ইয়ামালের কাছ থেকে নেয় আসলে তার একটা ডিসিশন নেওয়ার সুযোগ পায়। আপনি ফ্রান্স দোয়ে আসলে তাকে ওইভাবে প্রেস করেনি, আপনি একদম শুরু থেকে আমি বলতেছি। তো পরও করলে কি তখন একটা সুযোগ পেয়ে ইনসাইডে রান করলো বল নিয়ে, যখন দেখলো যে অলমো একটা ফ্রি স্পেসে আছে বা টাইট স্পেসে আছে, কিন্তু বল লাইনে ছিল, তো সে করলো কি অলমোকে বলটা দিয়ে সাথে সাথে একটা ওয়াল রান করলো। অলমো তাকে ওপামেকানো ট্যাকেল করার পরে বলটা বের করে দিল। আসলে এটা অল অ্যাবাউট মানে কনসেন্ট্রেশন দাদা। আপনি যদি ওই সিচুয়েশনে টাইমিং অফ পাস, ওয়েট অফ পাস এবং কনসেন্ট্রেশন, তিনটা জিনিস যদি একসাথে না রাখতে পারতেন, অলমো এই বলটা এত সুন্দরভাবে বের করতে পারতেন না। তারপরে পরের যে ফিনিশিং, মানে পিং পয়েন্ট, মানে এটা একেবারে আর কিছু করার ছিল না, এবং এখানেই স্বাভাবিকভাবে এগিয়ে যায় স্পেন, এবং সময়টাও আসলে আর সায় দিচ্ছিল না ফ্রান্সের। আর গোল তো 3ও হতে পারতো। ইয়ামালের জন্মদিন পার করেছেন, তার একটা চ্যালেঞ্জ ছিল, তিনি বলেছিলেন যে হ্যাঁ গোল করতে অবশ্যই চেষ্টা করব, সেই গোলটা তিনি করেছিলেন, তবে অফসাইড সেই গোলটা হয়ে যায়। ক্লিন একটা অফসাইড ছিলই বোধহয়, ক্লিন অফসাইড আমরা দেখছি দাগে, একটা কাঁধ বরাবর একটা তিনি না। আসলে কি সুন্দর রান এবং কি সুন্দর বলটা কিন্তু পরও দিছিল। মানে এই যে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু মানে প্রতিটা টিমেরই একটা ডিফারেন্ট লেভেলের ফিলোসফি আন্ডারস্ট্যান্ডিং থাকে, কিন্তু স্পেন আসলে মানে আমরা হয়তো বা বলতে পারি যে তারা কেন এত বল পাসিং করে, কেন পায়ে রাখে, এটাও তো একটা তাদের একটা প্ল্যান আছে, তাই না? তারপরে আমি বলবো যে এই যে সুন্দর রান, সুন্দর বল, যদি অফসাইড না হয়তো ইয়ামেলের থেকে মনে হয় না আর কেউ খুশি এত হইতো। তার সামনে আর একটা ম্যাচই, দ্যাট ইজ ফাইনাল, কিন্তু ওভারঅল ইয়ামাল সেমিতে কেমন ছিলেন? না, ইয়ামাল জামাল আসলে তার যেই মানে ফর্ম এবং তার যে থ্রেটেবল রান উইথ বল, উইদাউট বল, এবং প্লেয়ারকে অ্যাসিস্ট করা বা ট্রাই করা, ক্রস করা, সেগুলোতে আসলে সে খুবই ভালোভাবে নিজেকে মেলে ধরেছেন। আসলে এইসব ম্যাচে কিন্তু এরকম লেভেলের প্লেয়ারকে আমি আপনাকে গতকালকে বলেছি যে তাদেরকে স্টেপ আপ করতে হয়, এবং তারা এইসব ম্যাচের জন্য ওয়েট করে। কারণ এরকম না যে হয়তোবা সে ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনাল, বাট সে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলে, কোয়ার্টার ফাইনাল খেলে, লা লিগা আপনার রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলে, সব বড় টিমের এগেনস্টে খেলা প্লেয়ার। তো সেই ক্ষেত্রে এটা তার জন্য নতুন, কিন্তু আসলে সে আমার মতে কালকে খুবই এফেক্টিভ। তবে যে তুলনাটা করা হচ্ছিল এমবাপ্পে এবং ইয়ামালের মধ্যে, সেই এমবাপ্পে একেবারে নিস্তেজ ছিলেন। আমরা এমবাপ্পে ভার্সেস যদি এই স্পেন দেখি, অন্তত এই ম্যাচটায় তিনি খুবই নির্বিষ ছিলেন। সবাই হয়তো একটু অবাকই হয়েছেন। ওভারঅল 0.09 এক্সপেক্টেড গোল, চান্সই ক্রিয়েট করতে পারেননি। ডুয়েলস দেখুন 11টার মধ্যে মাত্র 2টা জিতেছেন, 0 অন টার্গেট 3টা শটের মধ্যে, এবং 14 পজিশনস লস্ট, সাকসেসফুল ড্রিবলস শটের মধ্যে একটা, 3 অফসাইডস, মানে সব মিলিয়ে একটা অফ ডে। দাদা আমার কাছে মনে হয় ইয়ামাল ভার্সেস
এমবাপে না, এমবাপে না, আমি এখন উল্টা বলবো, হ্যাঁ। কোভার্সি ভার্সেস সেটা হয়েছে এমবাপে। কিন্তু যেহেতু দুই তারকা, তাদের দিকে একটা বাড়তি নজর ছিল, তারা কেমন করেন দলের হয়ে সেই হ্যাঁ, জায়গায় না, আসলে এটা তো দাদা অল অ্যাবাউট আপনার আসলে এমবাপে আপনার ধরেন ওয়ার্ল্ড কাপের বেস্ট ডিফেন্ডারদের এগেইনস্টে খেলছে। হ্যাঁ। কোভার্সি এবং লেপার্তে, তার সামনে রড্রি। Right. আপনি রড্রির পারফরম্যান্স কালকে যদি বলেন, আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আমরা দেখবো। ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট। কুকুরের কথা বলতে হবে, হ্যাঁ। অসাধারণ তিনিও তো কিন্তু আসলে তাদের যে 5 জনের একটা আন্ডারস্ট্যান্ডিং না দাদা, সেই জায়গায় আপনার অলিসে, দেমবেলে, এমবাপে এবং বার্কোলা তারা হেরে গেছে। ইন্ডিভিজুয়ালি কিছুই করতে পারেননি না, তারা, আসলে সেই জায়গায় হেরে গেছে। আমরা যদি তাদের অ্যাটাক ওভারঅল দেখি আর কি, অ্যাটাকটাও দেখবো আমরা, শুধু যেমন এমবাপ্পের কথা বলছি, আপনি যাদের কথা বলছিলেন আসলে, সবার rating বার্কোলা, দেখেন। ওলিসে, ডেম্বেলে রেটিং তো কম সবার, এবং দেখুন কার্ডো, এবং সেই সঙ্গে তাদের যে অবস্থা এরকম হয়নি, সেকেন্ড লোয়েস্ট এক্সপেক্টেড গোল ইন এ ম্যাচ অ্যাক্রস দ্য লাস্ট 4 মেজর টুর্নামেন্ট, 0.30। ফ্রান্সের যেটা হয়ই না কখনো, 0 বিগ চান্সেস ইন এ ওয়ার্ল্ড কাপ নকআউট স্টেজ ম্যাচ ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 96 তাদের হয়ে, এবং 0 গোলস ইন এ ম্যাচ ফর দ্য ফার্স্ট টাইম সিন্স মার্চ 2025 ভার্সেস ক্রোয়েশিয়া 0-2 তারা হেরেছিল। তারপরে এই প্রথম তারা গোল দিতে পারলো না প্রতিপক্ষকে, মানে এরকম তো তাদের অ্যাটাকাররা ফেস করে না, আসলে একটা সময় যে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, আসলে তারা আসলে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে এই 6টা ম্যাচে, গত 6টা ম্যাচে আর কি এরকম সিচুয়েশনে পড়েনি আসলে। সেইখান থেকে তারা কিভাবে বের হবে, এই জায়গায় আমার মনে হয় যে কোচের কিছু ডিসিশন নেওয়া উচিত ছিল। হয়তো বা আপনি আগে ওয়ালিসেকে চেঞ্জ করে চার্কিকে নামাইতে পারতেন, সে ডুয়েকে আরো আগে নামাইতে পারতেন। কিছু চেঞ্জ তো করার দরকার। আপনি হয়তো সবার দিন বা সবার পারফরমেন্স তো এক থাকে না প্রতিদিন এবং প্রতিনিয়ত ম্যাচে, তো সেই ক্ষেত্রে ধরেন কিছু চেঞ্জিং করা দরকার ছিল ভেরি আর্লি। তাহলে হয়তো কি আপনার অ্যাডজাস্টমেন্টের জন্য স্পেনের একটা প্রবলেম হইতো। তো সেই জিনিসটা সে করেছে, কিন্তু আপনি দেখা গেছে 75-80 মিনিটসে যে, তো ওই জিনিসগুলো যদি আরেকটু আগে করতো, যদি কোনেকে আরো আগে নামাই দিত, চৌমেনি যদি নিচে থাকতো, তাহলে আপনার ধরেন 6 জন হয়ে যেত উপরে। তো এই জিনিসগুলো, দিদিয়ার তো অনেক বড় কোচ, 12 বছর ধরে ফ্রান্সের টিমে। কালকে মধ্যে সময় নিয়ে নিয়েছে সবকিছু, তার মধ্যে স্পেন গেমটা ধরে নিয়েছে, এবং স্পেনের খেলায় মানে তারাই একেবারে মুগ্ধ করে রেখেছিল, একটা জাদুকরী ভাব তৈরি হয়েছিল, বুঝতেই পারছিলাম না আমরা। তাদের সেই ডিফেন্স লাইনটা যদি দেখি, স্ট্রংগেস্ট এবারে ওয়ার্ল্ড কাপে, দেখুন যেভাবে আসলে আপনি কোভার্সের কথা বলছিলেন, লাপোর্তে একপাশে, পোরো একপাশে, কুকুরে, এবং উনাই সিমনের কথা আলাদা করে বলতে হয়, যেভাবে তিনি উঠে এসে আমরা একটা ছবি দেখবো তার। কিন্তু দেখুন লিস্ট অফ টিমস উইথ মোর দ্যান 5 ক্লিন শিটস অ্যাট এ সিঙ্গেল ওয়ার্ল্ড কাপ, স্পেন 6টা ম্যাচে ক্লিন শিট রেখেছে 2026-এ এবার, এবং লাজোজাস রিমার্কেবল ডিফেন্স সিল্ড দেয়ার প্লেস ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। না, এটা কিন্তু আসলে মানে রিমার্কেবল, এটা 100%। আপনি যদি ডিফেন্সিভলি তাদের যে সলিডিটি যদি দেখেন, আসলে এই টিমকেই দেখানো যায়। তো এই যে বলা হয় যে আপনারা বলেন যে ডিফেন্ডাররা আসলে জেতায়, আমি ট্রফি জেতায়, কারণ আপনি অ্যাটাকাররা, মিডফিল্ডাররা আপনাকে ম্যাচ জিতিয়ে দিবে, হ্যাঁ। কিন্তু টুর্নামেন্ট জিতিয়ে দিবে হলো ডিফেন্ডার, যেটা কিনা অলরেডি স্পেন সেই দৌড়ে সবার আগে, এবং তারা অলরেডি ফার্স্ট টিম হিসেবে ফাইনাল চলে গেছেন। তো আপনি তাদের রেটিং গুলো দেখেন, স্পেশালি সিমনের যদি কালকের পারফরমেন্স দেখেন, সে 2 থেকে 3 বারে সে এমবাপ্পের আগে বল ক্লিয়ার করে দিছে। অসাধারণ। আমরা একটা দেখি, মানে এমবাপ্পে একেবারেই তার জালের কাছে, সেটাতেও তিনি আটকে দিয়েছেন, আমি সেটা দেখতে চাই না, সবাই দেখেছে, কিন্তু এই যে কত দূরে এসে আসলে এটাও তো কত দূরে উঠে এসে ক্লিয়ার করেছেন। এটা অল অ্যাবাউট আপনার মানে গেমের মধ্যে যে আপনি কি পরিমাণ ফোকাস এবং আপনার মনোযোগটা যে কোন লেভেলের ছিল, সেই জিনিসটা ওকে দেখলে বোঝা যায়। আপনি মানে রিড করা এবং টাইমিং অফ রান, ভাই আপনি যদি এই জায়গায় 1 সেকেন্ড 2 সেকেন্ড লেট হইতো, তাহলে কিন্তু এমবাপ্পে বলটা নিয়ে চলে যেত। আসলে পারফেক্ট টাইম, পারফেক্ট স্লাইডিং এবং পারফেক্ট ক্লিয়ারেন্স, অসাধারণ। এবং ফ্রান্সের কিপার অনেক বেশি নিস্তেজ ছিলেন তার তুলনায়, যতটা আসলে উনাই সিমন দুর্দান্তভাবে দলকে সার্ভিস দিয়েছেন, তারা অ্যাজ আ টিম এই ম্যাচটায় জয়ের একটা ক্ষুধা তাদের মধ্যে দেখেছিলাম। এবং পোরোর কথা আলাদা করে বলা হচ্ছে, তার একটু স্টেট যদি আমরা দেখি, তিনিও দুর্দান্ত ছিলেন এই ম্যাচটা। আমরা রদ্রিও দেখবো, ম্যান অফ দি ম্যাচ হয়েছে, 8.1 তার রেটিং, 48 টাচেস অন গোল, দেখুন 0.54 এক্সপেক্টেড, অন টার্গেটে 0.61, অ্যাকুরেট পাসেসও 28-এর মধ্যে 23, গ্রাউন্ড ডুয়েলস দুটোর মধ্যে দুটোই জিতেছেন, এরিয়াল ডুয়েলস সব জায়গায় 3 ক্লিয়ারেন্সেস, তার সব জায়গায় আধিপত্য ছিল, তার যে রোলটা ছিল সেটা একেবারে টপ নচ প্লে করেছে। হ্যাঁ, টপ নচ। কারণ আপনি আসলে স্পেন টিম কিন্তু আপনার ধরেন মানে স্লো বা একদম যে আপনি ডিফেন্ডার অ্যাজ এ রাইট ব্যাক বা লেফট ব্যাক, সেই লেভেলের কিন্তু তারা কখনো খেলায়নি। আপনি যদি প্রিভিয়াস বা আগের ডিফেন্ডারদের দেখেন, তারা কিন্তু আপনার ডাইনামিক ডিফেন্ডার দেখেন, পোরো এবং আপনার কোকোরেলা,
তারা কিন্তু আসলে ওভারল্যাপিংও করছেন, হ্যাঁ। সাথে ডিফেন্সও করছেন, আবার বল প্লে তো অনেক পারদর্শী। তো আসলে পরোর আসলে টটেনহামের পারফরমেন্স কিন্তু তত ভালো ছিল না। আসলে সেই স্পেন টিমে ওয়ার্ল্ড কাপে এসে যে কতটা ভালো খেলছে এটা অলরেডি আমরা দেখে ফেলেছি। বেস্ট রাইট ব্যাক পারফরমেন্স আমরা দেখেছি এবং হ্যাঁ, বলতে ওভারঅল পারেন, সেই বলতে জায়গায় সব জায়গায় খেলছিলেন। আপনি বলছিলেন রদ্রির কথা তো আসতেই হবে, তিনি অসাধারণ ছিলেন। 7.6 তার রেটিংটাও, এবং তার রদ্রি এবং অল প্লেয়ার্স অন দ্য পিচ, যদি গতকাল আমরা পুরো প্লেয়ারদের দেখি, মোস্ট গ্রাউন্ড ডুয়েলস সে জিতেছে 7টা, মোস্ট টোটাল ডুয়েলস সে জিতেছে 11টা, জয়েন্ট মোস্ট ফাউল সাফার্ড, জয়েন্ট মোস্ট ট্যাকলস মেড, সব কিছুতেই তার আধিপত্য ছিল। অ্যাকুরেট পাসেস সেকেন্ড মোস্ট ছিল এবং সেকেন্ড হাইয়েস্ট রেটিংটাও কালকে তার ছিল। না আসলে দাদা আপনার রড্রি মানে আপনি বলতে পারেন যে স্পেন টিমের স্ট্রাইক, সে আসলে পুরা খেলাটাকে চেঞ্জ করে দেয় এবং সে তৈরি করে। আপনি যদি তার ইনভলভমেন্ট দেখেন, স্পেশালি উইক বলে, সে দেখবেন আপনার মিস পাস করবেই না, কিন্তু সে ডিফিকাল্ট পাস দিচ্ছে কিন্তু। হ্যাঁ আমরা কিন্তু দেখেছি সে ডিফিকাল্ট 2-3 জনের মাঝখান দিয়ে পাস দিচ্ছে, সব অ্যাকুরেট পাস। তো আসলে যে মানে সেই যেই রড্রিকে আমরা 2024 সালে দেখেছিলাম যে ব্যালন ডি'র জিতেছেন, ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগ, ইপিএল সব জিতেছিল, সেই রড্রিকে ইনজুরির পর অনেক সাফারার হয়েছে জানি আমি। যে আসলে ইনজুরি, এসিএল ইনজুরি ইজ ভেরি ডিফিকাল্ট টাইম ব্রাদার। 8 মান্থ 9 মান্থের একটা প্রগ্রেসিং থাকে, তারপরে নিজেকে সেই লেভেলে এনে তাই সে কিন্তু এই ইয়ারে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলেনি, কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে আসলে যে রড্রি ইজ ব্যাক আপনি টোটালি বলতে পারেন। তো এটা কিন্তু আসলে তার কাছ থেকে আমাদের একটা এক্সপেকটেশন আছে, এবং এখন যদি আপনি আবার কাউন্ট করেন ফিরে, ওয়ার্ল্ডের এখন নাম্বার 6 হিসেবে বেস্ট একেবারে। দানি ওলমোর কথা একটু কমই হচ্ছে বোধহয়, কিন্তু তার তো অবদান অনেক। আমরা তার একটা স্ট্যাটও দেখতে চাই। অলমো কিন্তু ওভারঅল দারুণভাবে অ্যাসিস্ট তো করেছেন, এবং নো স্প্যানিশ প্লেয়ার হ্যাজ মোর অ্যাসিস্ট অন রেকর্ড অ্যাট এ মেজর টুর্নামেন্ট দেন দানি ওলমো। নাও 8 অ্যাসিস্ট এই ওয়ার্ল্ড কাপে, দুর্দান্ত তিনি ছিলেন। এবং গতকালকে সেই ঘটনাটা তো আমরা দেখছি যেভাবে তিনি গোল করালেন পোরোকে দিয়ে পরবর্তীতে, তো তার তো প্রশংসা করতে হবে নাম্বার 10। অলমোকে আপনি দেখবেন বেশিরভাগ সময় ও দাঁড়ায় থাকে না। অলমো এরকম একজন প্লেয়ার, সে দেখবেন সর্ব জায়গায় রানিং করতেছে, সে গোল করার জন্য নাম্বার 9 হিসেবে জয়েন করতেছে, দেখবেন আবার কাটব্যাকে নাম্বার 10 হিসেবে জয়েন করতেছে, আবার দেখবেন যে নাম্বার 7, 11, নাম্বার 8 পজিশনে চলে আসতেছে। মানে তাকে কখনো আপনি হাঁটতে দেখবেন না। তো এই যে এরকম লেভেলের একটা ডাইনামিক নাম্বার 10 আপনার টিমে আছে, দ্যাট মিনস আপনি অনেক ফার অলরেডি অন্য টিমের থেকে। তো সেই ক্ষেত্রে তার যে অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটি প্রতিটা ম্যাচে আমরা দেখছি, এবং সে কিভাবে অ্যাসিস্ট করাচ্ছেন, তো এই জিনিসগুলো কিন্তু অনেক অসাধারণ। ওভারঅল আমার মনে হয় যে অ্যাকলেন কুকুরিয়াকে নিয়ে বলা উচিত, তিনি যেভাবে একেবারে নিচে নেমে উপরে যে সব সময় সব জায়গায় ছিলেন, তিনিও একেবারে এমবাপ্পের সামনে থেকে ছো মেরে যে বল ক্লিয়ার করলেন, লাস্টে উদযাপন করা শুরু করলেন 2 মিনিট আগে, যে ইয়েস মানে এটাও একটা কিন্তু আসলে ধরেন ওরা হয়তো এই সিজনে টিমমেট হবে না, কুকুরেলারে আসলে একটা ফ্রিডম আছে কোচের, স্পেন টিমের কোচের। এর জন্যই কিন্তু আপনার ফাবিও রুইসকে নামানো হয়েছিল কালকে। এটা জানে যে কুকুরেলা স্পেশালি অ্যাটাকিং ট্রানজিশনে বা ওভারল্যাপিং এ হি ইজ ভেরি গুড। তো লাফুয়েন্তের সব স্ট্র্যাটেজি কাজে লেগেছে। অপরদিকে দিদিয়ের দেশমকে বিদায় নিতে হয়েছে। তবে সামনে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, আরও অনেক কথা রয়েছে। এক্সপার্ট টেবিল একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক অন সেকেন্ড। আপনারা দেখছেন এক্সপার্ট টেবিল। সামনে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ, সেটা আমরা একটু চটজলদি আলোচনা করে নিতে চাই। একাদশ দেখবো, সম্ভাব্য একাদশ, খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা আলোচনা হয় ম্যাচের আগে, কি সেট আপে নামতে পারে। এবং আর্জেন্টিনা ইংল্যান্ড তাদের তো একটা সেট প্ল্যান আছে ফরমেশন ওয়াইজ। আর্জেন্টিনা আমরা তো বেশ কিছু ম্যাচ দেখে ফেললাম, তো সেই জায়গায় ঘটনা এরকমই ঘটবে কিনা একই রকম? এই জায়গায় আসলে আমার কাছে মনে হয় যে সবকিছু ঠিক আছে, সিমোনেকেও আপনি দেখতে পারেন, বাট আমার মনে হয় যে দীপলকে আগে খেলাইতে পারে কোচ অ্যাজ এ এক্সপিরিয়েন্স। আমারও তাই মনে হয়। আর একটা ব্যাপার, যদি সিমোনেকে আপনি আগে নামান তাহলে ধরেন আমার মনে হয় না কোনো এফেক্টিভ হবে। আমার মনে হয় সেকেন্ড হাফে যদি আফটার 45 মিনিট বা 50 মিনিটের পরে তাকে নামানো হয়, বিকজ দেখবেন টমাস টুকেল দেখবেন যে আফটার 65 মিনিটের পরে সব স্পিডি প্লেয়ারদেরকে সাইডে নামাই দেয়। সেখানে আপনার রাশফুডও নামতে পারে, ইজেও নামতে পারে, এবং সাকাকে সে যদি প্রথম না নামায় সেকেন্ড হাফের 60 মিনিটে যে নামাই দেয়, তো ওই পেসটা সিমনের আছে এবং তার সেই পেসটা কাজে লাগবে সেকেন্ড হাফে।
তো আমার মনে হয় ফার্স্ট হাফে রদ্রিগো দি পল খেলা উচিত। ওকে, বাকি সব মোটামুটি এই হ্যাঁ, প্ল্যানে মলিনা, রোমেরো, মার্টিনেজ, তেকলুফিকা, ঠিক আছে। ইংল্যান্ড দেখি আমরা একটু, ইংল্যান্ডের যে সম্ভাব্য একাদশটা খুব স্বাভাবিকভাবে তাদেরও অনেক চেঞ্জ থাকে। গর্ডনকেও তো বোধহয় পরের দিকে নামান বেশিরভাগ সময় আমরা দেখেছি। কনসা তিনি আছেন, সাকারা শুরুতে খেলবেন, গর্ডন তো শুরুর একাদশে হ্যাঁ, জায়গা গত পাচ্ছেন ম্যাচে, তারপর last থেকে, match, যখন থেকে তিনি ভালো অ্যাসিস্ট করেছেন। নিকো রাইলি, জেমস কনসা, আসলে কনসা কি সেন্টার ব্যাক খেলবে না স্টোনস খেলবে, এটা হলো গেয়ার সাথে এই জায়গায় কনফিউশন আছে। স্টোনসও খেলতে পারে, স্টোনস এজ এ গাই এক্সপেরিয়েন্স। এখন আপনি কনসাকে রাইট সাইডে খেলাইতে পারেন, জেমসকে পরে নামাইতে পারেন। আমরা কিন্তু কাল লাস্ট ম্যাচে দেখছি জেমসকে টমাস টুকেল মিডফিল্ডে প্রথম খেলাইয়া তারপরে রাইট ব্যাগে নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আসলে ডাকলান রাইসকে কতক্ষণ রাখবে, বা অ্যান্ডারসনকে সে 90 মিনিটস প্রতিটি ম্যাচে খেলাইছে, কিন্তু ডাকলান রাইসকে সেই ম্যাচে উঠিয়ে নিয়েছিল। আর ওভারঅল যে উপরে যে চারজন, গর্ডন এবং সাকা, বেলিংহাম, ক্যান্ট, তারা চারজন থাকা। ওকে, আমরা টুকেল ভার্সেস স্ক্যালোনি একটু যদি দেখি, আর ওভারঅল লড়াইটা কি হতে পারে, মানে আর্জেন্টিনার যে প্ল্যান, তাদের স্ট্র্যাটেজি, তাদের স্টাইল, ফুটবলের এবং ইংল্যান্ডের যে স্টাইল, এখানে সমস্যাটা কেমন? যেমন ফ্রান্স, স্পেনের আমরা দেখলাম দুই ধরনের ফুটবলে আসলে। না, ইংল্যান্ড আসলে টমাস টুকেলের আন্ডারে কিন্তু ডিফারেন্ট লেভেলের ফুটবল খেলছে। আমরা হয়তো বা আগে দেখেছি যে তারা আপনার লং পাসে একটু খেলার প্রবণতা ছিল। এইবারও আসলে ডিপেন্ড অন সিচুয়েশন। টুকেল আসলে খুবই টেকনিক্যালি টিমটাকে খুব ভালোভাবে সাজাচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন। এবং স্কলানি আসলে আমরা যেটা দেখেছি এবার ফুটবলে, যে সে আসলে বিল্ড আপ প্লেতে বেশি অংশগ্রহণ করছে প্রতিটা সিচুয়েশনে, আসলে মাঝখান দিয়ে অ্যাটাক করার বেশি ক্রিয়েশন বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু ডিফারেন্স, কিন্তু দুইটা ব্যাটল, একটা ব্যাটল তো হবে, সেটা হলো রদ্রিগো দি পল প্যারাদেস এবং অ্যান্ডারসন ডাকলান রাইস। তো এই যে একটা ব্যাটল আমরা দেখতে যাচ্ছি, এটা কিন্তু আপনার খুব ইন্টারেস্টিং হবে। তার সাথে ধরেন মেসির সাথে যে চারটা ডিফেন্ডার আসলে ইংল্যান্ড টিমে খেলে, আপনি যে কনসা, গেয়া এবং লেফট, তারা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলছে এবং মেসির এগেইনস্টে হয়তোবা প্রথম খেলছে। আর মেসির এগেইনস্টে একটা ঘটনা প্রথমবারের মতো ঘটতে পারে এবং একটা ইতিহাস সত্যি হতে পারে। ব্যাক ইন 2005-06 বলা হয়, এটা একটা প্রোগ্রাম ছিল, ইউনিসেফ প্রোগ্রাম, এবং সেটা বার্সার ক্যাম্পে এই ছোট শিশুকে নিয়ে যান বাবা মা মেসির কোলে, হ্যাঁ, গোসল, এবং সেটা লামিন ইয়ামাল। একেবারে এক্স্যাক্ট ছবি, এটা নিয়ে অনেক পরবর্তীতে অনেক ডকুমেন্টারি রিপোর্ট সবকিছু হয়েছে। তো বলা হচ্ছে যে এটাই কি একটা ফাইনাল হবে কিনা আসলে। না, এটা হইতে পারে ফাইনাল। ওয়াই নট আই এম ভেরি কনফিডেন্স অ্যাবাউট মেসি অ্যান্ড আর্জেন্টিনা টিম, ভেরি কনফিডেন্স। আজকে হয়তোবা অনেকে অনেক কিছু ভাবতে পারেন, আসলে পুরো রং প্রুভ করে দিবে মেসি একেবারে। লেটস হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছু হোক। ইংল্যান্ডও দুর্দান্ত ফুটবল খেলছে, তারাও ডিজার্ভ করে, সঙ্গে আর্জেন্টিনাও জমজমার একটা ম্যাচ হবে সেই প্রত্যাশা করছি। তবু বর্মনকে ধন্যবাদ, আপনারা যারা সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কথা হবে আগামী পর্বে, আজ এ পর্যন্তই।